ব্যাপারটা যে এত দ্রুত চাউর হয়ে যাবে কল্পনা করতে পারেনি অনিমেষ। পরদিন সকালে যখন আকাশে সাজানো রোদ উঠল, ত্রিদীপের সঙ্গে ডাইনিং রুমে ঢুকেই ও বুঝতে পারল হোস্টেলের বাঙালি বাসিন্দাদের চোখের দৃষ্টি পাল্টে গেছে। প্রথমটাই একটু অস্পষ্টতা ছিল। ছেলেরা খেতে খেতে ওর দিকে তাকাচ্ছে, বারে বারে নিজেদের মধ্যে কথা বলছে, এবং সেটা ওকে কেন্দ্র করেই। অনিমেষ ত্রিদীপকে কারণটা জিজ্ঞাসা করলো। এরা বেশিরভাগই কলেজের ছাত্র, ওদের যে জুনিয়র, একসঙ্গে মেশার প্রশ্নই ওঠে না। কিন্তু এই রকম আচরণও ওদের করতে দেখা যায়নি এতদিন। ত্রিদীপ কিন্তু আচমকা প্রশ্ন ছুড়ে দিল, কি ব্যাপার, সামথিং গোলমাল মনে হচ্ছে? ওদের মধ্যে যে ছেলেটি সবচেয়ে সপ্রতিভ, সে খাওয়া থামিয়ে হেসে জবাব দিল, না না, গোলমাল হবে কেন? আমরা অনিমেষদার সম্পর্কে একটা খবর শুনেছি, তাই আলোচনা করছিলাম। কি খবর? ত্রিদীপ মজা করে জিজ্ঞাসা করলো। উনি খুব অ্যাক্টিভ কমিউনিস্ট, অথচ এখানে এমনভাবে থাকেন তা কেউ টের পায় না। অনিমেষ হেসে ফেলল। তারপর প্রতিবাদ করতে গিয়েও কিভাবে চুপ করে গেল। ওর মনে হলো ফালতু কথা বলে কোনো লাভ নেই। যে কেউ ইচ্ছে মতন ধারণা তৈরি করে নিতে পারে, জনে জনে গিয়ে সেই ধারণা ভাঙিয়ে দেওয়া সম্ভব নয়। তবে কি ঘটনা থেকে এদের তার সম্পর্কে এমন ধারণা হলো সেটা জানতে আগ্রহ হচ্ছিল। সেটা ত্রিদিবী প্রশ্ন করল, তোমরা এই খবরটা পেলে কি করে? বাহ! খাদ্য আন্দোলনের সময় অনিমেষদা পুলিশের গুলিতে হেভি ইনজিওর্ড হয়েছিল শুনলাম। সেটা অ্যাক্টিভ না হলে হয়? ছেলেটি কথা থামিয়ে একটু ভেবে প্রশ্ন করল, কিন্তু অনিমেষদা, আপনি কলেজ ইউনিয়নে জয়েন করেননি কেন? আমরা শুনলাম এসএফ এর মেম্বার পর্যন্ত ছিলেন না। খেতে ভালো লাগছিল না অনিমেষের। ত্রিদীপ খুব দ্রুত খায়। ওর খাওয়া শেষ হয়ে এসেছিল। অনিমেষ উঠে দাঁড়িয়ে বলল, তোমরা ভুল খবর শুনেছ। আমার সঙ্গে কমিউনিস্ট পার্টির কোনো সম্পর্ক নেই। বেসিনে হাত ধুতে ধুতে কানে এলো ওদের একজন চাপা গলায় বলছে, কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ সহজে পাওয়া যায় না, আর যারা রিয়েল কমিউনিস্ট মেম্বার তারা কখনো সেটা প্রকাশ করে না। ব্যাপারটা যদি এ পর্যন্ত থেমে থাকতো তবে সেটা একরকম হতো। ইউনিভার্সিটিতে খবর গড়িয়ে গড়িয়ে এলো, সেই মে মাসে রেজাল্ট বেরিয়েছে আর এখন জুলাইয়ের মাঝামাঝি। সবে ক্লাস শুরু হয়েছে, কেউ কাউকে চেনে না। এমনকি নবীন ছাত্রদের বরণ করা ব্যাপারটাও এখনো হয়ে ওঠেনি। স্কটিসের যে ব্যাচটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, অনিমেষ ওদের সঙ্গেই সময় কাটাতো। ওদের এই ব্যাচের সবাই খুব শান্তশিষ্ট, পড়াশোনার মধ্যেই থাকতে ভালোবাসে। বিএ অনার্সে যে ছেলেটি ফার্স্ট ক্লাস পেয়েছিল সে ওদের ব্যাচেই। দুজন খুব সিরিয়াসলি সাহিত্য করার কথা ভাবে। এর মধ্যেই বিদেশি সাহিত্যের অনেক খবর ওরা জেনে গেছে। ইউনিভার্সিটিতে আসার পর বিদেশি রেফারেন্স দিয়ে কথা বলার ঝোঁক ওদের আরও বেড়েছে। স্কটিসের হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে কেউ হেঁটে আসে না। পথটা এমন দূরত্বের নয় যে হাঁটা অসম্ভব, কিন্তু কলকাতায় চোখের সামনে এত যানবাহন যে হাঁটার প্রয়োজন পড়ে না। অনিমেষ একটা মান্থলি করিয়ে নিয়েছে সেকেন্ড ক্লাস ট্রামের। সেটাই সেই ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত সারাদিন ধরে ঘোরা যায়, অথচ পয়সা সামান্যই লাগে। সেদিন ত্রিদীপ একটা কথা বলল, জিনিসপত্রের দাম এবং মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে কথা হচ্ছিল। একটা কাগজে লিখেছিল যে মাথাপিছু মানুষের প্রতিদিনের রোজগার নাকি 20 পয়সা। 20 পয়সায় একটা মানুষ কি করে বেঁচে থাকতে পারে? ত্রিদীপ বলেছিল, তবু মানুষ বেঁচে থাকে এবং সেটা মানুষ বলেই সম্ভব। ভারতবর্ষের কোথাও যখন মানুষ এ বিষয় নিয়ে হইচই করেনি, জিনিসপত্রের দাম কমানো নিয়ে আন্দোলন হয়নি, তখন কলকাতায় একদিন দুদিনের জন্য হলেও বিক্ষোভ ফেটে পড়েছিল। ত্রিদীপের কাছে সেটাই অস্বাভাবিক লাগে। ও বলেছিল, এখানে 10 পয়সা দিলে এক ভাঁড় চা পাওয়া যায়, ট্রামে মাইলখানেক স্বচ্ছন্দে চলে যাওয়া যায়, 12 আনা পয়সায় একটা মানুষ ভাত ডাল তরকারি খেতে পারে। এই ব্যাপারটা পশ্চিমবঙ্গের বাইরে কোথাও সম্ভব নয়। দিল্লিতে নাকি এটা স্বপ্নকুসুম, তাই এখানে এত মানুষের ভিড়। সবাই কম পয়সায় থাকবার জন্য কলকাতায় ছুটে আসে, অথচ এখানেই খাদ্য আন্দোলন হয়। 1 পয়সা ভাড়া বাড়লে ট্রাম পড়ে কেন? তার মানে কি এই যে পশ্চিমবঙ্গের মানুষ খুব সচেতন, তাদের কেউ ভুলিয়ে রাখতে পারে না? অনিমেষ এই জায়গায় ত্রিদীপের সঙ্গে একমত নয়। এখানে যত তাড়াতাড়ি আগুন জ্বলে ওঠে তত তাড়াতাড়ি তা নিভে যায়। নিভে যাওয়ার পর মনেই হয় না কখনো আগুন জ্বলেছিল। আর এই আগুন জ্বলবারও একটা মজার দিক আছে। বেশিরভাগ মানুষই শীতে হাত পা সেকার মতন দূর থেকে নিজেদের গরম রাখতে চায়।
মুষ্টিমেয় যে কজন ঝাঁপিয়ে পড়ে তাদের আচরণ নাটক দেখার চোখ নিয়ে দেখে। বেশিরভাগ বাঙালির চরিত্রই এই। অবাঙালিরা যারা এই শহর কলকাতায় প্রায় আধা-আধি, তাদের সঙ্গে যেন এইসব আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দেখলে মনে হয় তারা অন্য পৃথিবীতে বাস করে। কলেজে পড়ার সময় যে ২-৪টে ছোটখাটো আন্দোলন অনিমেষ দেখেছে, সেগুলোর চেহারা মোটামুটি একই। একটা ইস্যু নিয়ে বিক্ষোভ, মিছিল করে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে গেল। সেখানে কিছুক্ষণ জ্বালাময়ী বক্তৃতা চলল, ব্যাস, সব কর্তব্য শেষ। কিংবা খুব জোরদার কিছু ঘটলে একদিনের জন্য ধর্মঘট। এই ব্যাপারটা অনিমেষের মাথায় ঢোকে না। ধর্মঘট করলে কার কি লাভ হবে? নিজের নাক কেটে কি অন্যের যাত্রাভঙ্গ করা যায়? আমি কোনো কাজ করছি না তোমার আচরণের প্রতিবাদে। যারা অন্যায় করে এত সহজে তারা আজকাল ভয় পায় না, এটাই বোধহয় ধর্মঘটই নেতারা ভুলে গেছেন। নাকি আসলে কিছু করার ক্ষমতা নেই বলেই ধর্মঘটের মুখোশ পরে নিজেদের সুপ্রতিষ্ঠিত রাখতে চান? ক্রমশ এই ধারণা বদ্ধমূল হচ্ছে। সাধারণ মানুষ কখনোই কোনো আন্দোলনের সঙ্গে নিজেদের জড়াতে চায় না, অথচ আন্দোলন বলে যেটা হয় সেটা সাধারণ মানুষের জন্যই। দ্বিতীয় শ্রেণীর মান্থলি টিকিট নিয়ে যাওয়া আসার পথে আরেকটা ব্যাপার লক্ষ্য করেছে অনিমেষ। প্রথম শ্রেণীতে একতিল জায়গা না থাকলেও ভদ্র বাঙালিরা কখনোই দ্বিতীয় শ্রেণীতে উঠতে চান না। সেখানে কিছু অবাঙালি এবং ওই ২০ পয়সা আয়মার্কা মানুষের ভিড়। অথচ দুটো কামরা একই সঙ্গে গন্তব্যে পৌঁছবে। মেয়েদের মধ্যে তো এই বিচার আরও প্রবল। অনিমেষ কোনো সুন্দরী মহিলাকে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করতে দেখেনি। চাওয়া পাওয়ার ব্যাপারে এ দুটো শ্রেণীর মানুষেরাই সাধারণ, জনসাধারণ। জলপাইগুড়িতে যেসব চিন্তাভাবনা ওর মাথায় ছটফট করত, সেগুলো এই ৪ বছরে অন্য চেহারা নিয়েছে। মাঝে মাঝে মনে হয় সেদিন পুলিশের ছোড়া বুলেটটা তার একদিক দিয়ে উপকারই করেছে। এই যে এতদিন বিছানায় শুয়ে থাকা, শরীর কাহিল হওয়ায় সতর্ক হয়ে চলাফেরা, এগুলো অনেক উন্মাদতাকে সংযত করে রাখতে সাহায্য করেছে। না হলে যে উদ্দীপনা প্রথমবার কলকাতায় আসবার সময় বুকের মধ্যে আঁচড় কাটত, সেটা তাকে এতদিনে কোথায় নিয়ে যেত কে জানে। খোলা চোখেও যে অনেক সময় দৃষ্টি থাকে না, সেটা সেই রকম সময়। বিশ্ববিদ্যালয়ের পুরনো বাড়িটায় ওদের ক্লাস শুরু হয়েছে। বইপত্র এখনো কেনা হয়নি। মহিতোষ এখনো টাকা পাঠাননি। রেজাল্ট বের হওয়ার পর যখন সে জলপাইগুড়ি থেকে এবার এলো, তখন ভর্তির অতিরিক্ত টাকা মহিতোষ দিতে পারেনি। এমএ ক্লাসে কিরকম বই কিনতে হয় ওরা কেউ জানেন না, অনিমেষও বলতে পারেনি। রেজাল্ট বের হওয়ার পর মহিতোষ একটু পাল্টে গেছেন। তার এখন মনে হচ্ছে অনিমেষ যদি ফার্স্ট ক্লাস নিয়ে এমএ পাশ করতে পারে, তাহলে কোনো কলেজে অধ্যাপনায় চাকরি পেয়ে যাবে। যদিও মাইনে কম, তবু চাকরিটাই সম্মান আছে। এসব ব্যাপারে দেবব্রতবাবু তাকে হালফিল খবর চিঠিতে জানিয়ে থাকেন। দেবব্রতবাবুর বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি। মনে পড়ে হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় মাস তিনেক ওর বাড়িতে থাকতে হয়েছিল অনিমেষকে। একটুও কষ্ট হয়নি। দেবব্রতবাবু ব্যবসা করেন, কিন্তু কি ধরনের ব্যবসা তাও জানে না। দিনরাতের খুব কম সময়ই ওকে বাইরে যেতে দেখেছে সে সময়। কিন্তু বাড়িতে সচ্ছলতা সবখানে। ব্যাপারটা জিজ্ঞাসা করতে সংকোচ হতো। নীলা কলেজে পড়ছে। কলেজ মানে সকালে সেজেগুজে যেত আর ১২টা নাগাদ খুব পরিশ্রান্ত হয়ে ফিরে আসতো। সারাটা দুপুর নীলার সঙ্গে গল্প করে কেটে যেত। গল্প মানে পৃথিবীর কোনো বিষয় যা থেকে বাদ নয়। কদিনের মধ্যেই তুই তুকারিতে সম্পর্কটা নামিয়ে এনেছিল নীলা। অত বড় একটা মেয়েকে তুই বলতে লজ্জা করত, কিন্তু মেয়েটার ব্যবহার এত সহজ যে লজ্জা প্রকাশ করাটাই একটা লজ্জাজনক ব্যাপার। কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছিল, নীলার মতন মেয়ে জলপাইগুড়িতে সে কখনো দেখেনি। সীতা, উর্বশী কিংবা রম্ভার থেকে নীলা যেন হাজার মাইল আলাদা জাতের মেয়ে। মন্টু বলতো, যৌবন এসে গেলে মেয়ে পুরুষের বন্ধুত্ব হয় না। অনিমেষের মনে হয়েছিল মন্টু নীলার মতন মেয়েকে দেখেনি। কোনো রকম নকল লজ্জা বা ঢং ছাড়া একটা মেয়ে যখন কথা বলতে পারে, তখন তাকে বন্ধু না ভেবে পারা যায়? ওর কলেজে যাওয়া আসার পথে ছেলেরা দাঁড়িয়ে থেকে যেসব মন্তব্য ছুঁড়ে মারে, সেগুলো অকপটে বলতে পারে নীলা। গুডি ছেলেদের দেখলে কি ভীষণ ক্যাবলা মনে হয়, আবার অতিরিক্ত স্মার্টদের দেখলে গা জ্বলে যায়। অনিমেষের জানা হয়ে গেছে। ওদের বাড়িতে থাকার শেষ দিকে ওর সহপাঠিনীর এক দাদাকে ভালো লাগতে শুরু হয়েছিল। অনিমেষকে সেটা জানাতে দ্বিধা করেনি নীলা। একসঙ্গে একই বাড়িতে থেকে এক মুহূর্তের জন্য অন্য কোনো রকম আচরণ করতে দেখেনি ওকে। অথচ হাসপাতালে প্রথম আলাপের দিন অনিমেষ নীলার সম্পর্কে একটা মোটা দাগের ধারণা করে ফেলেছিল।
পরের বছর হোস্টেলে আসার পর দেবব্রতবাবুর ওখানে সে গিয়েছে মাঝে মাঝে। দেবব্রতবাবুও খোঁজ খবর নিতে এসে থাকেন, কিন্তু নীলার সঙ্গে সে আড্ডাটা আর জমেনি। একটা বছর নষ্ট হওয়ায় নীলা ওর থেকে এক ধাপ এগিয়ে গেছে। বিয়ে পড়ার সময় একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, যার পর অনিমেষ আর দেবব্রতবাবুর বাড়িতে যায়নি। যায়নি মানে সম্পর্ক চলে যাওয়া নয়, যেতে ঠিক ইচ্ছে করে না। ব্যাপারটা ওকে এত চমকে দিয়েছিল যে এখনো ভাবলে কুল কিনারা পায় না। দেবব্রতবাবু মাঝে মাঝে অনুযোগ করেন তার বাড়িতে এসে যাচ্ছে না বলে। কারণটা ওকে বলা যায় না, তাই জানাতে পারেনি অনিমেষ। যাকে বলা যেত সে কোনোদিন জিজ্ঞাসা করেনি। নীলা কখনোই ওর হোস্টেলে আসেনি। যখন বাড়িতে যেত তখন হেসে গল্প করত, খবরাখবর নিত, ব্যাস। এক এক সময় অনিমেষের মনে হয়েছে সরাসরি গিয়ে নীলাকে ব্যাপারটা বলে, ওর কি বক্তব্য সেটা জেনে নেয়। নীলা যেমন সহজ মেয়ে, নিশ্চয়ই সত্যি কথা বলবে। কিন্তু সেই জিজ্ঞাসা করাটাই যে অস্বস্তির। সেই বিকেলটা ছিল শীতের। সন্ধেটা আসার আগেই কলকাতা ধোঁয়াটে হয়ে যায়। নীলাদের বাড়িতে এসেছিল অনিমেষ। এসে শুনল নীলা দেবব্রতবাবুর সঙ্গে সিনেমা দেখতে বেরিয়েছে। ওর আসার কোনো কথা নয়, ওরা জানেও না। মাসিমা খুব আদর করে ওকে খাওয়ালেন। ভদ্রমহিলাকে কখনো গম্ভীর মুখে দেখেনি অনিমেষ। ওদের এই বাড়িটা সুখী সংসারের একটা দারুণ উদাহরণ। মহিতোষ তাকে নিয়ে সিনেমা দেখতে গেছেন, এটা স্বপ্নেও ভাবা যায় না। ওদের ফিরতে দেরি হবে বলে অনিমেষ চলে আসছিল। বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে হাঁটছে এমন সময় কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো। অনিমেষ দেখলো ছেলেটি ওর চেয়ে সামান্য বড় হবে, কোকড়া কোকড়া চুল। এই শীতেও কোনো গরম জামা গায়ে নেই। অনিমেষ থমকে দাঁড়াতেই ছেলেটি গম্ভীর গলায় বলল, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে। অনিমেষ হকচকিয়ে গিয়েছিল। কোনো রকমে বলল, আপনি কে? আমি যেই হই তোমার তাতে কি দরকার, কথা আছে, শুনতে হবে। বাহ, আপনাকে আমি চিনি না। অনিমেষকে থামিয়ে দিয়ে ছেলেটি বলল, ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো। ওপাশে একটা পার্ক আছে, সেখানে বসবো। কথা বলার সময় ছেলেটি বারংবার চারপাশে তাকাচ্ছিল। ওর চোখে মুখে এমন একটা উত্তেজনা ছড়ানো যে স্থির হয়ে দাঁড়াতে পারছে না। অনিমেষের মনে হলো ছেলেটি তো অন্য কারোর সঙ্গে তাকে গুলিয়ে ফেলতে পারে। এই আবছা অন্ধকারে সেটা অসম্ভব নয়। সে জিজ্ঞাসা করল, আপনি আমাকে চেনেন? তুমি তো অনিমেষ, এসো, আমি এগোচ্ছি। ছেলেটি সামনে হাঁটছে, ইতস্তত করেও অনিমেষ ওকে অনুসরণ করলো। ঠিক ভয় নয়। অনিমেষের মনে হচ্ছিল এমন কিছু মারাত্মক ব্যাপার ঘটছে, যার ফলে ছেলেটির ওকে খুব প্রয়োজন। কিন্তু সেটা এমন অস্পষ্ট যে ওটা জানবার আগ্রহ ওকে পার্কে টেনে আনলো। সে পার্কের ভেতরে ঢুকে দেখলো একটা খালি বেঞ্চিতে ছেলেটি বসে আছে। ছোটখাটো পার্ক, কিন্তু মানুষের ভিড় কম। অনিমেষকে একটু পা টেনে হাঁটতে দেখেছিল ছেলেটি। বলল, তোমার পায়ে কি এখনো ব্যথা আছে? অবাক হয়ে তাকালো অনিমেষ। ঘাড় নেড়ে না বলতে বলতে ভাবলো, এই ছেলেটি ওর সম্পর্কে অনেক কিছু জানে, কি ব্যাপার। বেঞ্চিতে বসলে ছেলেটি এবার কেমন মিইয়ে গেল। যে উত্তেজনায় অনিমেষকে এখানে ডেকে এনেছে সেটা কমে আসতেই ও কথা খুঁজে পাচ্ছে না, এটা টের পাওয়া যাচ্ছিল। অনিমেষ বলল, কি কথা বলুন। ছেলেটি হঠাৎ কাতর গলায় বলে উঠল, তুমি আমাকে চেনো না, আমার নাম শ্যামল। আমি নীলাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। এরকম কথা শুনবে অনুমান করতে পারেনি অনিমেষ। ও অবাক হয়ে ছেলেটিকে দেখতে লাগলো, এবং এতক্ষণে ওর খেয়াল হলো প্রথম থেকে শ্যামল ওকে সামনে তুমি তুমি করে বলে যাচ্ছে, অথচ ওকে খুব বেশি বয়স্ক মনে হচ্ছে না তার। নীলাকে ভালোবাসে বলেই কি অনিমেষকে তুমি বলার অধিকার পেয়ে যাবে? বিরক্ত হয়ে সে অন্যদিকে তাকালো। ছেলেটি সেই রকম গলায় বলল, আমি তোমার কাছে কি বলবো, আমার মনে হচ্ছে পাগল হয়ে যাব। কোনো রকমে অনিমেষ বলতে পারল, এসব কথা আমাকে বলছেন কেন? শ্যামল বলল, কারণ তুমি আমাকে সহ্য করতে পারো। আমি? হতভম্ব হয়ে গেল অনিমেষ। তুমি এমন ভাব করছো নাকি, তুমি এমন ভাব করছো যেন কিছুই বুঝতে পারছো না। আর চোখে তাকালো শ্যামল। বিশ্বাস করুন, আমি কিছুই বুঝতে পারছি না। হয় তুমি মিথ্যুক, না হয় নীলা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। শোনো, তোমাকে একটা কথা স্পষ্ট বলতে চাই। নীলাকে আমি ভালোবাসি। আমি জানতাম ও আমাকে ছাড়া আর কিছু চায় না।
কিন্তু ইদানিং ওর ব্যবহার একটু একটু পাল্টে যাচ্ছিল। শেষ পর্যন্ত স্বীকার করলো যে আমাকে নাকি ও ভালোবাসতে পারছে না। আমি জানি এর কারণ তুমি। তুমি ওদের বাড়িতে অতদিন ছিলে। একসঙ্গে থাকলে অনেক সময় মমতা এসে যায়। নীলা তোমার জন্য আমাকে রিফিউজ করছে। বড় বড় চোখে তাকালো শ্যামল। হেসে ফেলল অনিমেষ। সে শ্যামলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, এ কথা আপনি কোথা থেকে জানলেন? নীলা আপনাকে বলেছে? ঘাড় নাড়ল শ্যামল। নীলা বলবে কেন? আমি বুঝতে পেরেছি। তুমি ছাড়া আর কোনো ছেলে ও বাড়িতে যায় না। হাসছিল অনিমেষ। ব্যাস, তা থেকে আপনি ধারণা করে ফেললেন? শ্যামল রেগে গেল। ইয়ার্কি মারার সময় এটা নয়। নীলা আমাকে যেরকম ভালোবাসতো তা থেকে সরে যাওয়ার একমাত্র কারণ অন্য কেউ তার মন ভুলিয়েছে। মেয়েরা রুগ্ন মানুষের উপর চট করে মায়া দেখিয়ে বসে। অনিমেষ বলল, আপনি ভুল করছেন। নীলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কেন নীলা এরকম করছে সেটা তাকেই জিজ্ঞাসা করুন। আমাকেও এড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি না। নীলা তোমার গল্প আমার কাছে যখনই করতো তখন এমন ভাব দেখাতো যে তুমি একজন হিরো। পুলিশের গুলি খেয়েও বেঁচে গেছে। নীলা জানে না আমি এর চেয়ে অনেক বেশি কিছু করতে পারি। অনিমেষ ভেবে পাচ্ছিল না নীলা কেন এরকম ব্যবহার শ্যামলের সঙ্গে করছে। বোধহয় শ্যামল হলো সেই ছেলে যার কথা নীলা ওকে বলেছিল। সহপাঠিনীর দাদা। এত চট করে ভালোবাসা চলে যায় কি করে? ও বন্ধুর মতন শ্যামলকে বলল, নীলা যখন চাইছে না তখন ব্যাপারটা ভুলে যান। জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না। আর আদায় করাটা পাওয়া নয়। ফুঁসে উঠল শ্যামল। ভুলে যাব? অসম্ভব। আমি তার আগে নীলাকে মেরে ফেলবো। এবার সত্যিই ঘাবড়ে গেল অনিমেষ। শ্যামলের ভঙ্গি দেখে মনে হচ্ছে সেরকম কিছু করা ওর পক্ষে অসম্ভব নয়। সে তাড়াতাড়ি বলল, ঠিক আছে, আপনি আমাকে কি করতে বলেন? শ্যামল খুব গম্ভীর গলায় এবার বলল, তুমি যদি আর নীলার সঙ্গে যোগাযোগ না রাখো তাহলে নিশ্চয়ই নীলার মন আবার আমার দিকে ফিরে আসবে। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তুমি তো বলছো তোমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। তাহলে যোগাযোগ না থাকলে কোনো ক্ষতি হবে না। এই প্রথম ছেলেটির জন্য কেমন মমতা অনুভব করলো অনিমেষ। ভালোবাসাতেই মানুষ কি অন্ধ হয়ে যায়? কোনো যুক্তি কি আর মাথায় কাজ করে না? নীলা যদি ওকে এড়িয়ে যেতে চায় তাহলে শ্যামল কত মানুষের কাছে গিয়ে এই ধরনের অনুরোধ করবে? কিন্তু নীলার মতন সহজ মেয়ে এইরকম ব্যবহার করবেই বা কেন? যদিও নীলা শ্যামলকে বলেনি যে সে অনিমেষকেই ভালোবাসে। ব্যাপারটা চিন্তা করতেই সমস্ত শরীর শিরশির করে উঠল। সে তাড়াতাড়ি বলে উঠল, ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমি নীলার কাছে আসবো না। শ্যামল খুব খুশি হলো। ওর মুখে হাসি ফুটল। অনিমেষ উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে গিয়েও মন পাল্টালো। শ্যামলকে পার্কের বেঞ্চিতে রেখে সে হনহন করে রাস্তার দিকে এগিয়ে গেল। দ্রুত হাঁটতে তখনও অসুবিধে হতো, কিন্তু সে গ্রাহ্য করল না। কথা রেখেছিল অনিমেষ। যদিও মাঝে মাঝে মনে হতো শ্যামলের এই ছেলেমানুষি হৃদয়াবেগকে ও অহেতুক প্রশ্রয় দিচ্ছে, তবু নীলাদের বাড়িতে যেতে কেমন আড়ষ্টতা অনুভব করতো এরপর থেকে। এসব কথা দেবব্রতবাবুকে বলা যায় না। নীলা শ্যামলের সম্পর্কটা এখন কিরকম সে খবর আর পায়নি সে। এবং একটা অদ্ভুত ব্যাপার, নীলা তার সঙ্গে আর দেখা করতে আসেনি। বিদ্যাসাগর কলেজ থেকে স্কটিশ চার্চ তো মাত্র 10 মিনিটের রাস্তা। কলেজ স্ট্রিটের মোড়ে কি একটা গোলমাল হয়েছে। ট্রামগুলো লাইনবন্দি হয়ে পড়ায় অনিমেষ নেমে পড়ল। আজ প্রথম পিরিয়ড 12টায়। সময় আছে হাতে। বইয়ের দোকানগুলোর সামনে দিয়ে যেতে যেতে ওর খুব মজা লাগে। সার দেওয়ার দোকানগুলোতে কত রকমের বই, অথচ দুদণ্ড সেদিকে তাকাবে তার জো নেই। দরজায় দাঁড়ানো কর্মচারীরা চিৎকার করে ডেকে দোকানে ঢোকাবেই। যারা ওই ফুটপাতে হাঁটবে তারা সম্ভাব্য খরিদ্দার বলেই বোধ হবে ওরা ধারণা করে। এক একদিন তো প্রায় হাত ধরে টানাটানি চলে ভেতরে নিয়ে যেতে। তা বই কেনার প্রয়োজন থাকুক বা না থাকুক, ওদের কবল থেকে নিজেকে বাঁচিয়ে বই দেখার মধ্যে লুকোচুরি খেলার মতন একটা মজা আছে। হ্যারিসন রোড পার হয়ে এপারে আসতেই অনিমেষ চমকে উঠল। প্রায় 5 বছর পর দেখল। চেহারার সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু চিনতে একটুও অসুবিধা হয় না। সেই গেরুয়া পাঞ্জাবিটি আর পাজামা, কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ, মাথায় চুল উস্কো খুস্কো, হাতে সিগারেট নিয়ে কিছু ভাবছে। অনিমেষ সোজা সামনে গিয়ে দাঁড়ালো। চিনতে পারছেন? আচমকা প্রশ্নটায় মুখে ভাঁজ পড়ল, কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য।
তারপরেই অনিমেষের হাত ধরে প্রবল ঝাঁকুনি। আরে তুমি? অনিমেষ বলল, যাক শেষ পর্যন্ত চিনতে পারলেন। সুভাষ সেন বলল, কি আশ্চর্য, চিনব না কেন? তবে তুমি খুব বড় হয়ে গেছো, মুখটা দাড়ি গোঁফে ঢেকে ফেলেও চিনতে অসুবিধা হবে কেন? কেমন আছো? ভালো। অনিমেষ উত্তরটা দিতে গিয়ে টের পেল এতদিন বাদে সুভাষ সেনকে দেখতে পেয়ে ওর খুব ভালো লাগছে। তোমার পা এখন ঠিক হয়ে গেছে তো? সুভাষ পায়ের দিকে তাকাতেই অনিমেষ বলল, প্রায় ঠিক, কোনো অসুবিধা হয় না, তবে দৌড়লে লাগে। সুভাষ হাসল, দৌড়বার কি দরকার? হেঁটে হেঁটে যদি পৌঁছে যাওয়া যায় সেটাই তো ভালো। তারপর বলো, আছো কোথায়, কি করছো? একটা সময় ওর সুভাষের ওপর অভিমান হতো। এই কয় বছরে কলকাতা শহরে যখনই সে হেঁটেছে তখনই মনে হয়েছে হয়তো একদিন সুভাষের সঙ্গে দেখা হয়ে যাবে, কিন্তু কোনোদিন সেরকম কিছু হয়নি। হাসপাতালে একদিন এসে সেই যে সুভাষ চলে গেল, আর দেখা পায়নি তার। সুভাষ বলেছিল আবার তাকে দেখতে আসবে, কিন্তু কথা রাখেনি। ইচ্ছে করলে কি সুভাষ তার ঠিকানা হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবব্রতবাবুর বাড়িতে যেতে পারতো না? এসব চিন্তা যত পুরনো হয়েছে তত মনে হয়েছে তার কাছে সুভাষের আসবার কি কারণ থাকতে পারে। সে সুভাষদের আন্দোলনদের সঙ্গে সংশ্লিষ্ট নয়। একদিন যে হাসপাতালে এসে দেখা করে জিনিসপত্র দিয়ে গেছে তাই ঢের। কিন্তু সুভাষ যে কথা দিয়েছিল আসবে, কথা দিয়ে না এলে বড় কষ্ট হয়। এখন এই মুহূর্তে এইসব অভিমানগুলো যখন ওর মনে দুলতে শুরু করেছে, সুভাষ বলল, নাও, এতদিন পর দেখা হলো, একটা সিগারেট খাও। চারমিনারের প্যাকেটটা সামনে এগিয়ে ধরতেই অনিমেষ ঘাড় নাড়ল। না, সে সিগারেট খায় না তা নয়, কিন্তু ওই যে অতদিন বিছানায় শুয়ে থাকতে হলো, তারপর থেকে খাওয়ার ঝোঁকটা একদম চলে গেছে। আর এখন মহিতোষ যে টাকা পাঠান, তাতে সিগারেট খেতে খুব অসুবিধে হবে। অনিমেষ এখন কি করছে তা জেনে টেনে নিয়ে সুভাষ বলল, বাহ, তুমি দেখছি বেশ গুডি বয়। যাক, তোমাদের ক্লাস শুরু হয়েছে? ওখানে আমাদের ছেলেদের সঙ্গে আলাপ টালাপ হলো? আপনাদের ছেলে মানে? অনিমেষ অবাক হলো। সুভাষ ওর দিকে স্পষ্ট চোখে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, তুমি কি স্কটিশের ছাত্র ফেডারেশন করতে না? অবশ্য করলে তো আমি জানতামই। অনিমেষ ঘাড় নাড়ল, না, ইউনিয়নের সঙ্গে আমার সম্পর্ক ছিল না। সুভাষ এবার অবাক হলো, সে কি, আমার যতদূর মনে হচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে তুমি বামপন্থী কথাবার্তা বলছিলে। অনিমেষ বুঝতে পারছিল না সে কি করে ব্যাপারটা বোঝাবে। সে যদি চটপট বলে বসে যে আন্দোলনের ব্যাপারটা ওর কাছে স্পষ্ট নয় বলে সে সক্রিয় হতে পারেনি, অথবা স্কটিশের ছাত্র ফেডারেশন কতগুলো বিলাসী ছেলের সময় কাটানোর একটা মাধ্যম বলে মনে হয়েছিল, তাহলে সুভাষ দাস সে কথা নিশ্চয়ই খুব সহজে মেনে নেবে না। ওর ভয় হচ্ছিল একথা শুনলে বরং সুভাষ দা ওকে ভুল বুঝতে পারে। অনিমেষ বলল, আসলে আমার এই পাটা নিয়ে এত বিব্রত ছিলাম যে কিছু করতে সাহস পেতাম না। কথাটা শেষ করেই মনে হলো উত্তরটাই ফাঁকি থেকে গেল। সে আবার বলল, তাছাড়া কোনো ব্যাপার অস্পষ্ট থাকলে আমার মন তার মধ্যে যেতে সায় দেয় না। কিন্তু অস্পষ্টতা কিসের জন্য এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা করেছো কখনো? সুভাষ ওর কাঁধে হাত রাখল। অনিমেষ উত্তর দিল, না, আসলে কিছু কিছু ব্যাপার আছে যা নিজেই ভেবে ঠিক করে নেওয়া যায়। সুভাষের হাতের আঙুল ওর কাঁধে শক্ত হলো। না, আলোচনাই পথ পরিষ্কার করে। ঠিক আছে, একদিন তুমি আর আমি বসবো, একা একা লড়াই করা যায় না। অনিমেষ বলল, মাঝে মাঝে আপনার কথা ভাবতাম, কিন্তু ঠিকানা জানি না যে দেখা পাবো। কটা বাজে? সুভাষ ঘড়ি দেখল, 12টা বাজতে 3 মিনিট বাকি। সে বলল, তুমি তো ইউনিভার্সিটিতে যাচ্ছ, চলো তোমার সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই। অনিমেষ অস্বস্তির গলায় বলল, কিন্তু আমার যে 12টায় ক্লাস। সুভাষ বলল, কি সাবজেক্ট? অনিমেষ বলল, বৈষ্ণব সাহিত্য। সুভাষ হাসল, ওটা জেনে তোমার কি কাজে লাগবে? পরীক্ষার আগে 3 দিন চোখ বুলালেই নম্বর পেয়ে যাবে। বিমানের সঙ্গে আলাপ করো, দেখবে ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে। ক্লাস না করে কোথাও যেতে খারাপ লাগছিল অনিমেষের, তবু সে জিজ্ঞাসা করলো, বিমানকে? সুভাষ বলল, ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফেডারেশনের জেনারেল সেক্রেটারি। একতলায় ক্যান্টিন রুমে ঢুকলো সুভাষ সেনের সঙ্গে অনিমেষ। এখানে ও প্রথমবার এলো। 12টার সময় ক্যান্টিনে ভিড় কম, কয়েকজন ভাত খাচ্ছে।
ওপাশে ৩-৪ জন ছেলে বেঞ্চিতে পা তুলে বসে গুলতানি মারছে। সুভাষ একবার চোখ বুলিয়ে ক্যান্টিনের ম্যানেজারকে বিমানের কথা জিজ্ঞেস করলো। ভদ্রলোক পিছনের দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে একবার ঘাড় বেঁকিয়ে তাকিয়ে বললেন, 10 মিনিট অপেক্ষা করতে হবে। ওর একটা বেঞ্চিতে বসলে সুভাষ দুটো চায়ের জন্য হুকুম দিল। ঘণ্টাখানেক আগে ভাত খেয়ে এসেছে, এখনই চা খাওয়া ওর অভ্যাসে নেই। কিন্তু অনিমেষ আপত্তি করল না। কলকাতার মানুষের কাছে এভরি টাইম ইজ টি টাইম। দেবব্রতবাবুর বাড়িতে রাত 10টাতেও চা হতো, অথচ স্বর্গছেরা চা বাগানে চা খাওয়ার এত চল নেই। বেশি খেলে শরীর কষে যায়, এরকম একটা ধারণা চা বাগানের মানুষের। কলকাতার মানুষ হার্ট ভালো করতে ঘন ঘন চা খায়, এরকম একটা খবর কদিন আগে কাগজে দেখেছে। সুভাষ চা খেতে খেতে বলল, বিমান খুব সিরিয়াস ছেলে, পলিটিক্যাল চিন্তাভাবনা ওর পরিষ্কার, কিন্তু মুশকিল হলো সময় মতন কঠোর হতে পারে না, ফলে মাঝে মাঝে গোলমাল করে ফেলে। কিন্তু আমি অবাক হচ্ছি, তুমি 4 বছর কলেজে থেকে কি করে এসএফ এর সঙ্গে সম্পর্ক না রেখে চললে? অনিমেষ উত্তর দিল না। কথাটা এর আগেও সুভাষ জিজ্ঞাসা করেছে, বোধহয় কোনো সন্দেহ ওর মনে ঢুকেছে। সুভাষ জিজ্ঞাসা করল, চুপচাপ কেন? অনিমেষ বলল, কোনো কারণ নেই। আসলে আমার তো একটা বছর নষ্ট হয়ে গিয়েছে পায়ের জন্য, আর কোনো রিস্ক নিতে চাইছিলাম না। সুভাষ বলল, রিস্ক মানে? অনিমেষ উত্তর দিল, আমি যদি ফেল করতাম তাহলে আর পড়া হতো না, বিয়ে একবারে পাশ করাটা জরুরি ছিল। সুভাষর মুখের দিকে কয়েক মুহূর্ত চুপচাপ তাকিয়ে থেকে ঠান্ডা গলায় জিজ্ঞাসা করলো, এখন তুমি গ্র্যাজুয়েট, কতটা লাভবান হয়েছো তুমি? মানে? অবাক হলো অনিমেষ। বিয়ে পাশ করে তোমার কটা হাত গজিয়েছে? তুমি কোথাও দরখাস্ত করলে কেউ তোমাকে চাকরি দেবে? সুস্থভাবে বাঁচার জন্য বিএ ডিগ্রিটা তোমায় কি সাহায্য করছে? এই যে তুমি বাংলা নিয়ে এমএ ক্লাসে ভর্তি হয়েছো, ধরে নিলাম তুমি খুব ভালোভাবে পাশ করেছো, কিন্তু তারপর? তীক্ষ্ণ চোখে তাকালো সুভাষ। এমএ পাশ করলে নিশ্চয়ই একটা চাকরি পাওয়া যাবে, অনিমেষ বলল। ছাই পাওয়া যাবে। বোঝা যাচ্ছে তুমি কোনো খবরই রাখো না। স্ট্যাটিস্টিক বলছে 18 লক্ষ বেকার গ্র্যাজুয়েট আর 3 লক্ষ বেকার এমএ আঙুল চুষছে। সংখ্যাটা প্রতি বছর বাড়বে। তোমার যদি কোনো মামা থাকে তাহলে অবশ্য স্বতন্ত্র কথা, তবে তার জন্য এমএ পড়ার কোনো দরকার হয় না। সুভাষ সিগারেট ধরালো। কথাগুলো শুনতে শুনতে অনিমেষ কিরকম অসহায় বোধ করছিল। সুভাষ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, একটা জিনিস ভাবলেই তোমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাংলায় এমএ হওয়ার পর চাকরি করার সুযোগ কোথায় কোথায় আছে? প্রথমে কলেজে, তারপর স্কুলে। এই 2 জায়গার বাইরে 2-একটা খবরের কাগজ, ব্যাস। প্রতি বছর কটা চাকরি স্কুল কলেজগুলোতে বাংলার জন্য খালি হচ্ছে? খুব জোর 50টা। আহ, অথচ দুটো ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোচ্ছে প্রায় 100-2 ছেলে মেয়ে। এই যে প্রত্যেক বছর 150 করে ছেলে মেয়ে বেকার হয়ে থাকছে, তারা কোথায় যাবে? চাকরি দরকার বলে ওরা এমন একটা প্রফেশনে ঢুকবে যার সঙ্গে এমএ পড়ার কোনো সংস্রব নেই। এটা কি কর্তৃপক্ষ জানে না ভাবছো? নিশ্চয়ই জানে। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছে যাতে দেশের মেরুদণ্ড ভেঙে যায়। কথাগুলো বলতে বলতে সুভাষ দরজার দিকে চোখ ফিরিয়েছিল। কথা শেষ করেই বলে উঠল, এই যে বিমান এসে গেছে। অনিমেষ দেখল ফর্সার সুন্দর চেহারার একটি ছেলে ক্যান্টিনে ঢুকছে, শার্ট প্যান্ট পরনে, চোখ দুটো খুব উজ্জ্বল। ওর পিছনে আরো 2 জন। ঘরে ঢুকেই বিমান সুভাষ সেনকে দেখতে পেয়ে এগিয়ে এলো। আরে সুভাষদা, তুমি কতক্ষণ? মিনিট 10। সুভাষ ওর বাড়ানো হাতটা স্পর্শ করে বলল, কেমন আছো? চলছে। তোমাকে কিন্তু আশা করিনি। বিমান ওর সঙ্গীদের কিছু একটা বলতে তারা আবার বেরিয়ে গেলে সে ওদের পাশে এসে বসলো। কেন? শুনছিলাম তুমি বীরভূমে চলে যাচ্ছ, ওখানকার কাজকর্ম দেখবে। ঠিকই শুনেছ। আমি গল ঠিকই শুনেছ, আমি গতকাল কলকাতা এসেছি। তোমার কাছে আসবার কোনো পরিকল্পনা ছিল না, হঠাৎ এর সঙ্গে দেখা হয়ে যায়, মনে হলো তোমার সঙ্গে আলাপ করে দেওয়া দরকার। সুভাষ অনিমেষকে দেখালো। পরিচয় পর্ব শেষ হওয়ার পর অনিমেষকে বিমান জিজ্ঞাসা করলো, আপনি কোন কলেজ থেকে আসছেন? সুভাষ বলল, ও স্কটিশে পড়তো। আসলে জলপাইগুড়ির ছেলে, এখানে হোস্টেলে থাকতো। ওর একটা ব্যাপার ঘটেছিল, সেটার সঙ্গে আমি কিছুটা জড়িত। বলে সে হাসলো। বিমান জিজ্ঞাসা করলো, কি ব্যাপার? অনিমেষ দ্রুত বলে উঠল, না না, এমন কিছু ব্যাপার নয়।
সুভাষ হাসছিল। বিমান ওদের মুখের দিকে তাকিয়ে নিয়ে বলল, স্কটিশে যারা এবার বেরিয়েছে তাদের সাহায্য পাওয়া যাবে না বলে মনে হচ্ছে। সুভাষ জিজ্ঞাসা করল, কেন? ওরা কি সব ডান দিকে? বিমান বলল, স্কটিশ দেখাশোনা করতে অতীনবাবু। ওরা তো এখন আমাদের চীনের দালাল বলে বেড়াচ্ছে। ন্যাচারালি স্কটিশের ইউনিটটা ওদের মতকেই সমর্থন করছে। পুরোপুরি ক্লাস শুরু না হলে বোঝা যাবে না আমাদের দিকে কারা আছে। আপনার কি এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে? অনিমেষ দেখল বিমান ওর দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। খবরের কাগজ থেকে আজ কারো জানতে বাকি নেই বিমান কোন বিষয় নিয়ে কথা বলছে। সেই চীন ভারত যুদ্ধের সময় থেকেই এইসব ব্যাপার চলছে। অনিমেষ অবাক হতো একটা ব্যাপার দেখে। বিদেশি একটা রাষ্ট্রের আক্রমণের ফসল হিসেবে এদেশের একটা বড় পার্টি ভাগ হয়ে গেল। পার্টির ভাগাভাগিটা সবে অফিসিয়ালি ঘোষণা হয়েছে, কিন্তু তার প্রস্তুতি চলছে অনেক দিন থেকে। স্কটিশে যারা ছাত্র ফেডারেশন করছে তারা পার্টিকেই সমর্থন করছে, আর বিমান এবং নিশ্চয়ই সুভাষ দ্বারা পার্টি থেকে বেরিয়ে আসা বিরাট অংশটার সঙ্গে রয়েছে। একই পার্টিতে দীর্ঘকাল একসঙ্গে থেকে পার্টির নেতারা চীন যুদ্ধের পর দ্বিমত হলেন। একজন বললেন চীন আক্রমণকারী, অন্য দল মনে করলেন ওটা সীমান্ত সংঘর্ষ। ব্যাস, ভাগাভাগি হয়ে গেল দলটা। কিন্তু সেই সঙ্গে খবরের কাগজে যে কথাটা লেখা হলো সেইটাই অনিমেষকে গুলিয়ে দেয়। ডানপন্থী কমিউনিস্টরা নাকি রাশিয়ার সমর্থক, বামপন্থীরা চীনের। কেন আমরা বিদেশি রাষ্ট্রের কথায় পরিচালিত হব, এটাই বুঝতে পারে না সে। বিমানের মুখের দিকে তাকিয়ে অনিমেষ উত্তর দিল, এ ব্যাপার নিয়ে আমি সিরিয়াসলি কখনো ভাবিনি। ভাবেননি? নগরে যখন আগুন লাগে তখন কি দেবালয় অক্ষত থাকে? দেশের জন্য যদি চিন্তাভাবনা করেন তাহলে একটা সঠিক পথে আপনাকে যেতে হবে। পথটা কি নেবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে। ঠিক হয়ে গেলেই সেটা আপনার কাছে সঠিক পথ। আজকের এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রত্যেকটি ছাত্রদের দায়িত্ব আছে। সুভাষ এতক্ষণ শুনছিল, এবার বলল, আমি এটুকু বলতে পারি, অনিমেষ একসময় কমিউনিস্ট আন্দোলনকে সমর্থন করে আমার সঙ্গে কথা বলেছিল। আসলে পলিটিক্যাল কনসেশন ওর মধ্যে আসেনি বলেও এখনো মনস্থির করতে পারছে না। বিমান সোজা হয়ে বসল। আপনি ভাবুন অনিমেষ, যদি কোনো ব্যাপারে অস্পষ্টতা থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে আলাপ করতে পারেন। এই সময় আরও কয়েকজন ছেলে ক্যান্টিনে ঢুকলো। ওদের দেখে বিমান একটু গম্ভীর হয়ে গেল। সুভাষতাও একটু উসখুস করছিল। দলটা থেকে একজন এগিয়ে এলো। বিমান, তোর সঙ্গে কথা আছে। কি ব্যাপার? বিমান ওদের দিকে তাকালো। আমাদের ছেলেদের কাজ করতে দেওয়া হচ্ছে না। অনিমেষ দেখল যে ছেলেটি কথা বলছে তার মধ্যে কোনো জড়তা নেই, খদ্দরের পাঞ্জাবি আর ধুতি পরনে। কে বাধা দিচ্ছে? আমরা? আমাদের কাছে তাই খবর। কিরকম? নবাগত ছাত্রদের অভ্যর্থনা জানিয়ে যেসব পোস্টার দেওয়া হয়েছিল সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। ছাত্র পরিষদদের একটাও পোস্টার চোখে পড়ছে না। তুমি কি বলতে চাইছো ওগুলো আমরা ছিঁড়েছি? কেন ছিঁড়বো? ওইসব পোস্টার পড়লে কি নতুন ছেলেমেয়েরা সব আমাদের বিরোধী হয়ে যাবে? দেখো মুশকিল, আমি চাই না কারোর গায়ে পড়ে বিরোধ করতে। তোমাদের যদি সত্যি কোনো নালিশ থাকে তাহলে ভিসির কাছে যাও। আমার কাছে এসেছো কেন? আমরা কি করব সেটা আমাদের বিবেচ্য। যেহেতু তুমি জিএস আর বাম ছাত্র ফেডারেশন এই কাজ করেছে, তাই তোমাকে জানিয়ে রাখা হলো। যদি এইরকম আচরণ চলতে থাকে তাহলে পরবর্তীকালে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য। কথা শেষ করে ছেলেটি চলে যাচ্ছিল। বিমান তাকে ডাকলো। মুকুলেশ পেছন ফিরে তাকাতে বিমান বলল, তুমি আমাকে জানো, এরকম ভয় দেখিয়ে কোনো কাজ হবে না। তোমাদের পোস্টার কারা ছেড়েছে আমি জানি না, তবে ওইসব পোস্টার লেখার আগে তোমাদের চিন্তা করা উচিত ছিল। নতুন ছেলেমেয়েদের ওয়েলকাম করতে আমাদের গালাগালি করতেই হবে? এটা কি ধরনের ভদ্রতা? কই, আমাদের পোস্টারে তো তোমাদের সম্পর্কে কোনো কথা বলিনি। রাজনীতির প্রথম কথাই কি অভদ্রতা? মুকুলেশ হেসে উঠল। রাজনীতির বার তোমার কাছ থেকে নেওয়ার আগে আমার আত্মহত্যা করা উচিত। নতুন যেসব মুরগি ঢুকছে তাদের ব্রেন ওয়াশ করতে পারো। আমাকে জ্ঞান দিতে এসো না। তোমরা কতটা ভদ্র তার বিরাট লিস্ট আমার কাছে আছে। যথাসময়ে ছেলে মেয়েদের কাছে সেটা রাখবো। বিমান একটু গলা চড়িয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি আমাকে চোখ রাঙাতে এসেছো? মুকুলেশ দরজায় দাঁড়িয়ে বলল, তুমি জেনারেল সেক্রেটারি, তোমাকে চোখ রাঙানোর সাধ্য কি? কিন্তু মনে রেখো, এই দেশটা ভারতবর্ষ। চীনের দালালদের আমরা ক্ষমা করব না। যেমন এসেছিল তেমনি চলে গেল ওরা। অনিমেষ দেখল সমস্ত ক্যান্টিন ঘর এখন চুপচাপ।
যারা ওপাশে ভাত খাচ্ছিল তারা তো বটেই, এমনকি ক্যান্টিনের বয়গুলো পর্যন্ত কাজ ভুলে বিমানের দিকে তাকিয়ে আছে। একটা নৈশব্দ কিছুক্ষণ সুতোর মুখে ঝুলতে থাকলো। এতক্ষণ সুভাষ সেন চুপচাপ শুনছিল। এবার নিচু গলায় জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? সে নিজে হলে কি হতো কে জানে, কিন্তু অনিমেষ অবাক হয়ে দেখল বিমান খুব সহজেই স্বাভাবিক হয়ে গেল। মাথা নেড়ে হেসে বলল, সেই পুরনো চাল, পায়ে পা লাগিয়ে ঝগড়া করা, দিনরাত গালাগাল দেবে, কিন্তু প্রতিবাদ করলেই ছাত্র ফেডারেশনের আক্রমণ বলে পোস্টার পড়বে। সুভাষ জিজ্ঞাসা করলো, পোস্টার ছেড়ার ব্যাপারটা কি? বিমান কাজ ঝাঁকালো, আরে যাচ্ছে তাই কথা লিখেছে। নবীন ছাত্ররা চীনের দালালদের চিনে রাখুন। একজন দেশদ্রোহী আপনার পাশেই আছেন, যার গেঞ্জি চীন থেকে আসছে। এইসব পোস্টার দেখতে দেখতে কোনো ছেলে যদি মাথা গরম করে একাতে ছিঁড়ে ফেলে তাহলে আমি কি করতে পারি? ওদের চরিত্র সেই টিপিক্যাল গ্রাম্য ঝগড়াটে বুড়ির মতন হয়ে গেছে। সুভাষ বলল, দক্ষিণীরা? বিমান হেসে বলল, ভালো বলেছ। তাদের মতিগতি বোঝা যাচ্ছে না, তবে বিশ্ববিদ্যালয়ে ওদের সংখ্যা সামান্য। শুনছি ছাত্র পরিষদের সঙ্গে একটা আঁতাত হচ্ছে ওদের। একসময় সবার চরিত্র প্রকাশ পাবেই। 4-5 জন ছেলেকে খুব উত্তেজিত গলায় কথা বলতে বলতে এদিকে আসতে দেখলো ওরা। সবাই অনিমেষের সমবয়সী। দু একজনের চেহারা বেশ রাগী রাগী। ক্যান্টিনে ঢুকে ওরা সরাসরি কাছে চলে এলো। কি ব্যাপার? শুনলাম মুকুলেশ নাকি তোমাকে মারতে এসেছিল। একজন খুব উত্তেজিত হয়ে প্রশ্ন করলো। কে বলল? অনিমেষ তাজ্জব হয়ে শুনল কি নিরাসক্ত গলায় কথা বলছে বিমান। সত্যি কিনা বলো, শালা লাশ নামিয়ে দেবো আজই। এত বড় হেরেক যে তোমার গায়ে হাত তুলতে আসে? বিমান ওদের উত্তেজিত মুখগুলোর দিকে তাকিয়ে এক মুহূর্ত ভেবে নিয়ে বলল, মারামারি করে কোনো লাভ হবে না। এসএফ গুন্ডাদের পার্টি নয়। ওটা যাদের ধর্ম তারা করুক। তোমরা এত উত্তেজিত হয়ে পড়লে ওরা সেই সুযোগটাই নেবে। আর একজন বলে উঠল, কিন্তু গুরু, তোমাকে ইনসাল্ট করলে তো আমরা মুখ বুজে থাকবো না। মুকুলেশকে এর কিমত দিতে হবে। শালা কি গায়ে হাত তুলেছে? বিমান হেসে ফেলল। তোমরা ক্ষেপে গেছো কেন? বলছি তো, ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। আমি জানি কি করে ওদের ট্যাকেল করতে হবে। চুপচাপ শুনছিল অনিমেষ। একটা ব্যাপার লক্ষ্য করেও অবাক হচ্ছিল, ছেলেগুলোর প্রশ্নের উত্তরে বিমান একবারও বলছে না ছাত্র পরিষদের ছেলেরা তাকে মারেনি। দলের আরেকজন বলল, কিন্তু ওদের প্রশ্রয় দিলে শেষ পর্যন্ত রাখা যাবে না। খামোখা জিএস এর গায়ে হাত তুলবে আর আমরা সেটা সহ্য করব? শালারা টিটকিরিতে হাত জ্বালিয়ে দেয়। বিমান দু মুহূর্ত চিন্তা করে বলল, সুদীপ এসেছে? না, দেখিনি। একজন জবাব দিল, একটু দেখো। তোমরা ক্লাসে ক্লাসে বলে এসো যে আজ 3টের সময় লনে আসতে। যা বলার আমরা সাধারণ ছাত্রদের কাছে সরাসরি বলবো। গেট মিটিং? না, মিটিং নয়, জাস্ট একটা গেট টুগেদার। মাইক বলবো? দরকার নেই, আমার গলা ওদের কাছে পৌঁছে যাবে। এই নিয়ে তোমরা কোনো গোলমাল করো না, 3টে অবধি অপেক্ষা করতে বলো সবাইকে। হবেই, সরকার ওদের হাতে। যা ইচ্ছে করলেও ভাইস চ্যান্সেলর চুপ করে থাকেন, সেটাই ওদের সুযোগ। এইটা আমাদের ছেলেরা সহ্য করতে পারে না। যাক, বীরভূমে তোমার কেমন কাজ হচ্ছে বলো? সুভাষ সিগারেট ধরালো। ওখানে না গেলে সত্যিই কিছু জানতাম না। এখানেই কলকাতা শহরের মানুষ যে প্রবলেমে আছে, পলিটিক্যাল যেসব ঝামেলা আছে, গ্রামে গেলে তুমি তার সঙ্গে কিছুই মেলাতে পারবে না। কমপ্লিট ডিফারেন্ট ব্যাপার। এমন একটা গ্রাম আছে যেখানে স্বাধীনতা শব্দটার অর্থ জানে না এমন মানুষের অভাব নেই। জওহরলাল গান্ধী তাদের কাছে শিবনারায়ণের মতন ভগবানের একটা রূপ। ওরা কমিউনিস্ট বলে যাদের জানে, তারা থাকে অন্য দেশে, যেন বর্গী কিংবা রাক্ষসের মতন ভয়ানক শত্রু। তারাই কয়েকদিন আগে এই দেশটাকে জয় করতে এসেছিল। ভাগ্যিস গান্ধী দেবতার শিষ্যরা ছিলেন তাই দেশ রক্ষা পেয়েছে। এইরকম অবস্থায় কাজ করা যে দুরূহ তা তোমরা বুঝবে না। কিন্তু সত্যি কথা বলতে গেলে ওদের যত সহজে কোনো সমস্যা বোঝানো যায়, শিক্ষিত মানুষকে তা সম্ভব নয়। তুমি কলকাতায় ফিরছো কবে পাকাপাকিভাবে? বিমান উসখুস করলো। যবে পার্টি বলবে, তবে আমার ওখানে থাকতেই ভালো লাগছে। চলো, আজ উঠি, কথা বলতে বলতে দেরি হয়ে গেল অনেক। সুভাষ উঠে দাঁড়াতেই বিমান যেন দাঁড়াতে পারল। অনিমেষের মনে হলো বিমানের উসখুস ভাবটা নিশ্চয়ই সুভাষদা লক্ষ্য করেছিল। বিমানের পলিটিক্যাল ধ্যান ধারণা সুভাষদের কথা মতো হয়তো খুবই ভালো, কিন্তু সুভাষদার দৃষ্টিভঙ্গি বিমানের চেয়ে অনেক বেশি উন্নত, এ ব্যাপারে অনিমেষের কোনো সন্দেহ নেই।
ক্যান্টিনের দরজায় গিয়ে সুভাষ থমকে দাঁড়ালো। এই যা, চায়ের দামটা দেওয়া হয়নি, দাঁড়াও দিয়ে আসি। বিমান বাধা দিল। দিতে হবে না, ওটা আমার নামে লিখে রাখবে। সুভাষ শুনল না। দাম মিটিয়ে ফিরে এসে সে বলল, এই লিখে রাখা সিস্টেমটা খুব খারাপ ব্যাপার, খরচের হাত বেড়ে যায়, খেয়াল থাকে না। বিমান বলল, তুমি তো খুব হিসেবি সুভাষদা। সুভাষ বলল, আমাকে খুব কম অর্থে মাস চালাতে হয় বিমান। অনিমেষ, তুমি কি এখন ক্লাসে যাবে? অনিমেষের খেয়াল হলো ততক্ষণে দুটো পিরিয়ড অবশ্যই হয়ে গেছে। সবে শুরু হওয়া সেশনে পড়ানো এখনো সিরিয়াসলি শুরু হয়নি, তবু খামোখা ক্লাসে না যাওয়ার কোনো মানে হয় না। ও ঘাড় নাড়ল। হ্যাঁ। সুভাষ বলল, তাহলে আমি চলি, আবার কবে কলকাতায় ফিরবো জানি না, এলে দেখা করব। বিমানের সঙ্গে তোমার আলাপ হয়ে গেল, এখন কাজকর্ম শুরু করতে কোনো অসুবিধা নেই। অনিমেষ জিজ্ঞাসা করল, আপনি আজই যাচ্ছেন? না, কাল সকালে। কেন? কারণ নেই, এমনি জিজ্ঞাসা করলাম। সুভাষ অনিমেষকে একবার ভালো করে দেখলো, তারপর জিজ্ঞাসা করল, তুমি স্কটিসের কোন হোস্টেলটায় থাকো? অনিমেষ ঠিকানাটা বলতে সুভাষ মাথা নেড়ে বলল, ঠিক আছে, যদি সময় পাই সন্ধ্যাবেলায় তোমার কাছে যেতে পারি। অনিমেষ এটাই চাইছিল, সুভাষদার সঙ্গে একটু আলাদা করে কথা বলা দরকার। কি কথা তা এই মুহূর্তে ওর মাথায় নেই। সমস্ত ব্যাপারটা কিরকম ছায়া হয়ে আছে। ওরা ক্যান্টিনের সামনের প্যাসেজ দিয়ে বেরিয়ে আসছে। হঠাৎ বিমান চেঁচিয়ে একজনকে ডাকলো, সুদীপ। বাঁ হাতে একটা মোটা চুরুট জ্বলছে। সুদীপকে এগিয়ে আসতে দেখলো অনিমেষ। সমবয়সী একটি ছেলেকে চুরুট খেতে দেখে খুব বেমানান লাগছে। সিগারেট সবার হাতে মানিয়ে যায়, কিন্তু ছেলেটি যেভাবে চুরুট থেকে ধোঁয়া ছড়াচ্ছে তাতে একটু ওকে মানায় না। সুদীপের কথা বলার ঢংটা অদ্ভুত, কেমন চিবিয়ে চিবিয়ে শব্দগুলোর ওপর একটু জোর দিয়ে আলতো করে ছেড়ে দেওয়া। সুদীপ কাছে এসে বলল, মুকুলেশের ব্যাপারটা শুনলাম, চলো ইউনিয়ন রুমে বসা যাক। বিমান হাঁটতে হাঁটতে বলল, সুভাষদা, তুমি সুদীপকে চেনো তো? সুভাষ বলল, বাহ, আমি কি নতুন এলাম? সুদীপ হাসলো না শব্দ করলো, অনিমেষ বুঝতে পারল না। বিমান বলল, সুদীপ, এর নাম অনিমেষ, ফ্রেশার্স, স্কটিশ থেকে আসছে। সুদীপ ভ্রু কুঁচকে বলল, স্কটিশ চার্চ? ওহো, ওখানকার একটা ছেলের কথা শুনলাম একটু আগে, খুব ইন্টারেস্টিং কেস। ওরা লনে দাঁড়িয়ে ছিল। বিমান জিজ্ঞাসা করলো, কিরকম? একটা ছেলে, নামটা কি যেন, হ্যাঁ, ছেলেটি নাকি অ্যাক্টিভলি পার্টির কাজকর্ম করে, অথচ স্কটিশের স্টুডেন্ট ফেডারেশনের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। সবচেয়ে বড় খবর, লাস্ট মুভমেন্টে ওকে নাকি পুলিশ গুলি করে মেরে ফেলতে চেয়েছিল, লাকিলি বেঁচে গেছে। অনেকে বুলেটের দাগ দেখেছে। বিমান বলল, অদ্ভুত ঘটনা, এরকম একটা কেস কোনো কলেজে আছে আমরা জানবো না? ইম্পসিবল। সুভাষদা, তুমি জানো? সুভাষদা হেসে ফেলল। অনিমেষ খুব অবাক হয়ে গেল। এত দ্রুত গল্পটা বাড়তে বাড়তে এইখানে চলে এসেছে। এইভাবে যদি এগোই তবে শেষ পর্যন্ত সে বিরাট বিপ্লবী হয়ে যেতে পারে। হঠাৎ বিমান অনিমেষের দিকে ঘুরে দাঁড়ালো। আপনি তো স্কটিশ থেকে এসেছেন, ছেলেটিকে চেনেন? কি পড়ে? কাচুমাচু মুখে অনিমেষ বলল, ব্যাপারটা ঠিক সত্যি নয়। সুভাষ হাসছিল। এবার বলল, তোমরা যার কথা বলছো সে তো তোমাদের সামনেই দাঁড়িয়ে আছে। তবে ঘটনাটা হলো, পুলিশের বুলেট ওর পায়ে লেগেছিল, এটা ঠিক। 1 বছর নষ্ট হয়েছে, মারাও যেতে পারতো, কিন্তু কমিউনিস্ট পার্টির সঙ্গে ওর কোনো সম্পর্ক তৈরি হয়নি। বাকিটা সবার মন গড়া গল্প। বিমান অনিমেষকে একদৃষ্টে দেখছিল। এবার প্রশ্ন করলো, পুলিশ আপনাকে গুলি করলো কেন? অনিমেষ হেসে বলল, ভুল করে, দৌড়চ্ছিলাম বলে ভেবেছিল আমি বোম মেরেছি। সুদীপ নিভে যাওয়া চুরুট ঠিক করতে করতে বলল, কিন্তু তবু আপনি অভিনন্দনযোগ্য। আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন কমরেড। এই প্রথম কেউ তাকে কমরেড সম্বোধন করলো। একই সঙ্গে অস্বস্তি এবং এক ধরনের খুশি অনিমেষকে টালমাটাল করলো। কোনটার পাল্লা ভারী ঠিক বোঝা যাচ্ছে না। সে মুখ নিচু করে বলল, আপনারা বোধহয় তিলকে তাল করছেন, আমি তার যোগ্য নই। বিমান এক হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, আঘাতটা কেমন ছিল? অনিমেষ বিমানের এরকম সহৃদয় ব্যবহারে আড়ষ্ট হয়ে উত্তর দিল, আমি প্রায় 8 মাস বিছানায় শুয়েছিলাম,
একটা বছর নষ্ট হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো আমরা একসঙ্গে পাশ করেছি। অনিমেষ, আপনার পায়ে কি এখনো বুলেটের দাগ আছে? বিমান গাঢ় গলায় জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ওটা মৃত্যু অবধি থাকবে। আমার থাইটা বীভৎস হয়ে আছে। ভালোই হলো, আপনি আমাদের হাত শক্ত করুন। বিমান ওর সঙ্গে করমর্দন করলো। সুভাষকে সামান্য এগিয়ে দিয়ে অনিমেষ দোতলায় উঠে এলো। অনেকক্ষণ ক্লাস শুরু হয়ে গিয়েছে। বিএ সেকশনে ঢোকার ৩টে দরজা। অধ্যাপক যদি পড়ানোর ব্যাপারে বেশি মনোযোগ দেন, তাহলে তার পক্ষে লক্ষ্য করা সম্ভব নয় কেউ এলো কিনা। ওদিকে দেওয়াল ঘেঁষে মেয়েরা, এপাশে দরজার দিকে ছেলেরা বসে আছে। অনিমেষ ইতস্তত করছিল ঢুকবে কিনা। এইভাবে ফাঁকা করিডোরে দাঁড়িয়ে থাকাও ভালো দেখায় না। এখন যিনি বাংলা ছোট গল্প পড়াচ্ছেন, তার সম্পর্কে বাংলা নিয়ে যারাই পড়ে তাদেরই অসীম দুর্বলতা। গত ৪ বছরে অনিমেষ ওর লেখা সব ছোট গল্প উপন্যাস গোগ্রাসে গিলেছে। একটা অদ্ভুত জীবন যেন ছিটকে বেরিয়ে এসে হঠাৎ অন্যরকম আদল নিয়ে পাঠককে স্তম্ভিত করে দেয়। ছোট গল্প যখন পড়ান তখন চট করে মনে হয় আমি প্যারিসের রাস্তায় হাঁটছি, মোপোসের হাত ধরে, অথবা এডগার অ্যালান পোর সঙ্গে একটু আগে চা খেয়ে এলাম। পড়ানোটা এত আন্তরিক যে কান বন্ধ করতে ইচ্ছে করে না। দরজার ধারে বসা ২-৩টি ছেলে অনিমেষকে দাঁড়িয়ে ইতস্তত করতে দেখে ইশারায় ভেতরে আসতে বলল। এরা স্কটিশ থেকে আসেনি, আলাপও হয়নি। কদিনের ক্লাসে শুধু চোখাচোখি হয়েছে মাত্র। মাথা নামিয়ে অনিমেষ চট করে দরজা ডিঙিয়ে সামনের বেঞ্চিতে বসে পড়ল। দু-একজন এদিকে তাকালো মাত্র, কিন্তু কেউ কোনো মন্তব্য করল না। অনিমেষকে যারা ডেকেছিল তাদের মধ্যে একজন, যখন ওর পাশে বসে আছে, চাপা গলায় জিজ্ঞাসা করল, কোন কলেজ? স্কটিশ চার্চ। অনিমেষ উত্তর দিল, চার্চ? ছেলেটা চোখ বড় করলো। চার্চ না সার্চ, মেয়ে খোঁজার জায়গা। মাইরি, তোমাদের কপাল সোনা দিয়ে বাঁধানো। আমাদের কলেজের ধারে কাছে মেয়ে ছিল না। দাঁত বের করে হাসল সে। ছেলেটিকে ভালো করে দেখল অনিমেষ। নীল ফুল হাতার শার্ট আর ধুতি পরনে। সাধারণ মানুষের তুলনায় যথেষ্ট বেটে। ওপরের দাঁতগুলো একটু উঁচু বলে মুখ খুললেই মনে হয় যেন হাসছে। ছেলেটির কথা বলার ভঙ্গিতে এমন একটা সহজ ব্যাপার ছিল যে অনিমেষ রাগ করতে পারল না। সে জিজ্ঞাসা করল, কোন কলেজ আপনার? সিটি। কিন্তু নো আপনি টাপনি। আমি শালা মেয়েদেরকেই ডাইরেক্ট তুমি বলছি। এর মধ্যে কখন পড়ানো থেমে গিয়েছিল বুঝতে পারেনি অনিমেষ। হঠাৎ ছেলেটি পা দিয়ে ওর পায়ে টোকা মারতে দেখতে পেল ক্লাসশুদ্ধ সবাই ওদের দিকে তাকিয়ে আছে। মুখ তুলে তাকাতেই অধ্যাপকের সঙ্গে চোখাচোখি হলো। লম্বা মানুষটা নিচের ঠোঁট দাঁতে চেপে টেবিলে ঠেস দিয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছেন। একটু চাপা হাসি উঠল ঘরটায়। অনিমেষ বুঝতে পারছিল ওর মুখে রক্ত জমেছে। অধ্যাপক এবার হাতের বইটা টেবিলের ওপর মুড়ে রেখে খুব ধীর গলায় অনিমেষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, খুব জরুরি কথা হচ্ছিল কি? উত্তর দিতে হলে উঠে দাঁড়াতে হয়। অনিমেষের মনে হলো এর চেয়ে লজ্জা সে জীবনে কখনো পায়নি। এই ছেলেটা যদি মিছিমিছি তার সঙ্গে কথা না জুড়ত, তাহলে এই পরিস্থিতিতে ওকে পড়তে হতো না। অনিমেষ উঠে দাঁড়িয়ে কোনো রকমে ঘাড় নেড়ে না বলল, আমরা কিন্তু একটা জরুরি কথা বলছিলাম। ছোট গল্প সম্পর্কে রবীন্দ্রনাথ যে সংজ্ঞা দিয়েছিলেন, সেটা এখন মানা যায় না। এ ব্যাপারে তুমি বোধহয় আমাদের সাহায্য করতে পারবে। অধ্যাপকের ঈষৎ সরু গলা অনিমেষকে কাঁপিয়ে দিল। ও অনুভব করছিল একটা বিরাট ফাঁদ ওর জন্য পাতা হচ্ছে, এবং সেটা জানা সত্ত্বেও ওই ফাঁদে পা বাড়ানো ছাড়া কোনো উপায় নেই। অধ্যাপক বললেন, আচ্ছা, আজকালকার একটা গল্পের কথাই ধরা যাক। তুমি ইদানিং যেসব গল্প পত্রপত্রিকায় পড়ছো, তার মধ্যে কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে? আমরা ওই গল্পটা নিয়ে আলোচনা করতে পারি। অধ্যাপক ওর দিকে সহানুভূতির চোখে তাকালেন। সমস্ত ছেলেমেয়ের মুখ ওর দিকে ফেরানো। অনিমেষ বুঝতে পারছিল ওর সর্বাঙ্গে ঘাম ঝরছে। অনিমেষ চোখ বন্ধ করে গত পুজো সংখ্যা দেশ পত্রিকার সেই গল্পটি মনে করল। পড়তে পড়তে সমস্ত শরীর স্থির হয়ে গিয়েছিল। পড়া শেষ হলে অনেকক্ষণ কথা বলতে পারেনি। প্রথম দিন ওই অধ্যাপকের ক্লাসে এসে সেই গল্পটার সঙ্গে ওকে মেলাতে চেষ্টা করেছিল সে। মেলেনি। লেখকদের সঙ্গে লেখা মেলে না বোধহয়। মন ঠিক করে ফেলল অনিমেষ। তারপর পরিষ্কার গলায় জিজ্ঞাসা করল, আমি কি সত্যি কথা বলতে পারি? আশ্চর্য, খামোকা মিথ্যে কথা বলতে যাবে কেন? অধ্যাপক বিস্মিত হলেন। এবার অনিমেষের মনে দ্বিধা নেই। সে গল্পটির নাম উচ্চারণ করল। সঙ্গে সঙ্গে অধ্যাপকের কপালে ৩টি ভাঁজ পড়ল। ঝাঁকড়া চুলে আঙুল বুলিয়ে
চোখ টিপে হেসে নিঃশব্দে পকেট থেকে রুমাল বার করে চশমার কাঁচ মুছতে লাগলেন। কয়েকটা মুহূর্ত অপেক্ষা, বোধহয় অধ্যাপকের প্রতিক্রিয়া দেখার জন্যই। হঠাৎ ক্লাস ফেটে গেল হাততালিতে। সবাই প্রায় একসঙ্গে অনুরোধ করতে লাগলো গল্পটি নিয়ে আলোচনা করতে। অধ্যাপক অনিমেষকে আরেকবার দেখে টেবিল থেকে বই টেনে সবাইকে এক হাত তুলে থামালেন, তারপর বললেন, তুমি বুদ্ধিমান সন্দেহ নেই, কিন্তু বুদ্ধিমানদেরও মনোযোগী হতে হয়। আচ্ছা, আমরা যেখানে থেমেছিলাম। আবার পড়ানো শুরু হলো নতুন করে। অনিমেষ ধীরে ধীরে বেঞ্চিতে বসতেই পাশের ছেলেটি চাপা গলায় বলে উঠল, গুরু, একটা লেখ দেখি। আর কথা বলতে এবার ভয় হলো। সে জড়সড় হয়ে সামনে তাকিয়ে থাকলো। অধ্যাপক তাকে যে ভাষায় তিরস্কার করলেন, সেভাবে কোনো মানুষ তাকে কোনোদিন করেনি। একটুও না রেগে যে ঠিক জায়গায় শাসনটাকে পৌঁছে দেওয়া যায়, সেটাই প্রথম অনুভব করলো অনিমেষ। কিছুক্ষণ চেয়ে থেকেও মুখ নামালো। অধ্যাপকের সরু গলার মধ্যে এমন মাদকতা আছে, শব্দগুলো এমন গল্প হয়ে যায় যে সত্যি অন্যদিকে মন দিতে ইচ্ছে করে না। সামনে সার সার মাথা। অনিমেষ ছোট গল্পের ব্যাখ্যা শুনতে শুনতে হঠাৎ কেঁপে উঠল। সামনের মাথাগুলোর সামান্য ফাঁকে একটা সরল রেখা অনেকটা দূরে চলে গিয়েছে। সেই রেখার শেষে যে বসে আছে তার চোখ দুটো এখন তার মুখের ওপর নিবন্ধ। অমন আয়ত গম্ভীর দৃষ্টি, যেন মনে হয় সমস্ত হৃদয় ওই চোখে মাখানো। অনিমেষ বুকের মধ্যে অজস্র ঝর্ণায় চাঞ্চল্য আবিষ্কার করল। দৃষ্টিটা সরছে না, কিন্তু একটু বাদেই সরলরেখাটা ভেঙে গেল। মাথাগুলো সামান্য নাড়াচাড়া করতেই চোখ দুটো হারিয়ে গেল। বুকের মধ্যে থম ধরে গেছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। অনিমেষ কোনো কারণ বুঝতে পারছিল না। এরকম হলো কেন তার? অধ্যাপকের পড়ানোটা কান দুটোয় পৌঁছচ্ছে না, যেন ওর সব ইন্দ্রিয় হঠাৎ অকেজো হয়ে গিয়েছে। শুধু চোখ দুটো একটা পদ্ম ফুলের মতন মুখের ওপর থেকে সরাসরি উঠে এসে তার রক্ত নিয়ে খেলা করে যাচ্ছে। এর মধ্যে ঘন্টা পড়েছে। অধ্যাপক ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে করিডোরে দাঁড়িয়ে পড়েছেন কখন টের পায়নি অনিমেষ। কি একজন এসে ওকে বলল, স্যার তোমাকে পরে প্রফেসর রুমে দেখা করতে বলেছেন। অনিমেষ বেরিয়ে আসছিল, হঠাৎ পেছন থেকে শুনল, লেকটা দিলে না গুরু? সে অবাক হয়ে পিছন ফিরে তাকাতেই সিটি কলেজের ছেলেটিকে দেখতে পেল। তোমাকে একটু প্রণাম করতাম। টিজিকে যেভাবে বোল্ড করলে গুলি দিয়ে, তুমি মাইরি সাধারণ মাল নাও। সত্যি সত্যি হাসলো ছেলেটি। অনিমেষ বলল, আমার নাম অনিমেষ, তোমার নাম কি? পরমহংস রায়। পরম বলে ডাকাই ভালো, শেষেরটা শুনলে খারাপ লাগে। পরমহংস? অনিমেষের মুখ হাঁ হয়ে গেল। এরকম নাম কোনো মানুষের হয়? ঘাড় নাড়ল ছেলেটি। হ্যাঁ, শুদ্ধচিত্ত সংযত আত্মা নির্বিকার ব্রহ্মানন্দে মগ্ন যোগী পুরুষ। আমার ঠাকুরদার আমাকে ওই ভূমিকায় দেখার বাসনা ছিল। আরো ৩-৪ জন ছেলে ওদের ঘিরে দাঁড়িয়ে কথা শুনছিল। তারা এবার খুব জোরে হেসে উঠল। ওরা যখন কথা বলছে, তখন অন্যান্য ছেলেমেয়েরা ক্লাসরুম থেকে বেরিয়ে করিডোরে যাওয়া আসা করছে। বাংলা ক্লাসে মেয়েদের সংখ্যা বেশি। অনিমেষ আর চোখে তাদের দেখছিল। এখন সেই ঝিমঝিমে ভাবটা অনেক কম, কিন্তু উত্তেজনা কমে গেলে ওর যেমন হয়, পেটের ভেতর চিনচিন করছিল। না, সেই চোখ দুটোর দেখা পাওয়া যাচ্ছে না। সম্ভবত সে ক্লাস থেকে বের হয়নি। এখন মুষ্টিমেয় ছাত্রী ওই ঘরে আছে, গেলেই দেখা হয়ে যাবে। কিন্তু অনিমেষের যেতে সাহস হচ্ছিল না। পরমাংস চা খাওয়ার প্রস্তাব করলো, কিন্তু অনিমেষের এখন কোথাও যেতে ইচ্ছে করছিল না। কিন্তু সে ভেবে পাচ্ছিল না তার এমনটা কেন হচ্ছে। স্কটিশে ওদের সঙ্গে প্রচুর মেয়ে পড়তো। তাদের মধ্যে কেউ কেউ সত্যিকারের সুন্দরী ছিল, কিন্তু কখনো তাদের দেখে ওর মনে এরকম চাঞ্চল্য আসেনি। নিপা বলে একটা মেয়ে ওর সঙ্গে বাংলা অনার্সে ছিল। প্রথম দিনের পরই সে ওদের সঙ্গে তুই তুকারি করেছে। একটা ছেলের সঙ্গে নিজের কোনো তফাৎ রাখেনি। অদ্ভুত ব্যাপার, ওদের সহপাঠীদের মধ্যে কেউই নিপাকে প্রেম নিবেদন করেনি। অথচ এখন ওই চোখ দুটি দেখার পর থেকে ওর এরকমটা হচ্ছে কেন? পরের ক্লাস আরম্ভ হওয়ার সময় অনিমেষ দেখল সুদীপ করিডোর দিয়ে হেঁটে আসছে। হাতে তেমনটি আধপোড়া চুরুট। ওকে দেখে সুদীপ একটা হাত নেড়ে দাঁড়াতে বলল। অনিমেষের পাশে তখনও পরমহংস ছিল। সে চাপা গলায় বলল, লিডার আসছে, তুমি চেনো নাকি? অনিমেষ ঘাড় নেড়ে এক পা এগোতেই সুদীপ কাছে এসে গেল। তোমাকেই খুঁজছিলাম। এইটা তোমার ক্লাস? হ্যাঁ। তোমাকে আমার ভীষণ প্রয়োজন, কমরেড। একটা অবাক গলায় অনিমেষ বলল, কেন? শোনো, তুমি অবশ্যই ৩টের সময় লনের মিটিংয়ে যাবে।
আর বাঁ দিকের থামের নিচে দাঁড়াবে, যাতে প্ল্যাটফর্ম থেকে তোমাকে দেখা যায়। নিভা চুরুটটা টানলো সুদীপ। আমার এই অডিও বুকটি এতক্ষণ ধরে শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার এই অডিও বুকটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এইরকমই অনেক অডিও বুক শোনার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দিও, যাতে এর পরের অডিও বুকগুলোর নোটিফিকেশন তোমরা পাও। তাহলে আজ এই পর্যন্তই। পরের পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আজকের মতন বিদায়।